সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। অনেকদিন পর আবার আসলাম সময়ের কথা নিয়ে আপনাদের সাথে দেশ ও জাতি নানা দিক নিয়ে আলোচনা করতে চাই। ভাবছি, ভাবনা সকলের, দেশ কোন পথে, আমাদের রাজনীতি কোন পথে, আমরা কোন পথে, সব মিলিয়েই আমরা দিশেহারা। আমরা আমাদের সুস্থ এবং সুন্দর অবস্থানের দিকে রাষ্ট্রকে পরিচালনা করছেন যারা, তারাই এখন প্রকৃত অবস্থাতে রাস্তা খুঁজে পাচ্ছেন না, বের হবেন কি করে। ভূ রাজনীতির কবলে আমরা পড়েছি, এটা আমাদের সকলেরই জানা, আমরা চোখে দেখছি এবং বাস্তবতাও তাই। আমরা যদি দেখি আমাদের বলয়ের মধ্যে কিভাবে ঢুকে গেছে ভূ রাজনীতিটা, পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি। সরকার পতনের পর, অর্থাৎ গত সরকার শেখ হাসিনার পতনের পর গণ অভ্যুত্থানে আমরা যে সরকার পেলাম, সেই সরকারকে আমরা পেয়েছিলাম বিশ্বের একজন নামকরা ব্যক্তিত্ব, নোবেল লরিয়েট, যিনি আমাদের কাছে, আমাদের মাঝে আমাদের দায়িত্ব নিয়েছিলেন, যাকে আমরা দায়িত্ব দিয়েছিলাম। তিনি আমাদেরকে সুষ্ঠু এবং সুস্থ এবং সুন্দর পথ দেবেন বলেই আমরা গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছিলাম তারা সেটা চেয়েছিলাম। কিন্তু সেই সুষ্ঠুতা, অর্থাৎ রাজনীতির ভিতরে নানান রকমের সমস্যা ছিল, অপশাসন, দুর্নীতি, যে বিষয়গুলি ছিল সে বিষয়গুলির দিকে নজর দেবেন এবং সেই দিকগুলি ঠিক করবেন, সংস্কার করবেন, মূল জায়গাটিতে আসবেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন দেবেন। এটাই সরকারের বড় রকমের দায়িত্ব ছিল। আমরা আশা করছিলাম সেটি। অর্থাৎ স্বাধীনতার পর থেকে আমাদের রাজনীতিতে বা নানান রকম তোলপাড় চলছে, কিন্তু সেই জায়গাটিতে আমরা চেয়েছি যে এই তোলপাড় অবস্থা, অর্থাৎ রাজনীতির যে অপ রাজনীতি ছিল সেই রাজনীতিগুলোকে যেন বন্ধ করা যায় এবং সেই দিকগুলোকে রাজনীতিবিদদের ঠিক করে ফেলবেন, এটা আশা করেছিলাম। কিন্তু সে গুড়ে বালি। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে বিভিন্ন দিকে নিয়ে চলে গেলেন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বলার অপেক্ষা রাখে না, মব জাস্টিস এটারও বলার অপেক্ষা রাখে না, জাতির যে মূল জায়গাটি, আমাদের মৌলিক সাংবিধানিক অধিকার, সেই জায়গাটিও আমাদের ঠিক নেই। কোনো দিকটাই কোনো রকমই বলার অপেক্ষা রাখে না। মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়া এবং ভারত, এদের যে ভূ রাজনৈতিক চিন্তা এবং চেতনা, সেই চিন্তা এবং চেতনার কেন্দ্রবিন্দু আমাদের এ মাটি, আমাদের দেশ ও দেশ মাতৃকার যে জায়গাটি, সেই জায়গাটি গত সরকারের সাবেক প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কথাই তিনি পরিষ্কার করে বলেছিলেন, সাদা মানুষেরা আমাদের কাছ থেকে চায় সেন্ট মার্টিন, আমাদের ভূখণ্ডে তাদের জায়গা করতে চায়, আমাদের কাছ থেকে চায় চিটাগাং এর একটি অংশ, যেখানে করিডোর এটি চায়। এটা অনেক আগেই তিনি বলেছিলেন, তিনি এটা দিতে রাজি হন। একটু যদি ইতিহাসের পাতা উল্টে দেখা যায়, ৭০ নির্বাচনের পরে এই মার্কিন যুক্তরাষ্ট্র
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রস্তাব দিয়েছিল, তুমি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারবে, তুমি আমাকে এই জায়গাগুলো ঘাঁটি করতে দাও। তিনিও রাজি হন। দেশের সার্বভৌমত্ব নষ্ট করতে তিনি রাজি হন, তিনি দেন। মার্কিন যুক্তরাষ্ট্র জানতেন এবং বুঝছেন, তারা দীর্ঘদিনের এই পরিকল্পনা, অর্থাৎ 1970-এর পরে 71-এর পরের থেকে হিসাব করুন, এতটা বছর তারা কিন্তু ধীরে ধীরে আমাদের এই জায়গাটিতে ঢুকে যেতে চেয়েছেন, এবং তারা যেতে চান বলেই আমাদের মাঝে, আমাদের কাছে বসিয়ে দিয়েছেন আমাদের এই অন্তর্বর্তী সরকারকে, যাকে আমরাই আমাদের বিভিন্ন রকম দ্বন্দ্ব আর দ্বন্দ্বের মাঝখানে নিয়ে এসে তাকে সরকারে বসিয়েছি। তিনি আমাদেরকে ঠিক কোন জায়গাটিতে নিয়ে গেলেন, কোন কোন চুক্তি এর মধ্যে সম্পন্ন করে ফেললেন, আমাদের সকলেরই জানা। মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত কাজ সম্পন্ন হয়েছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এটা বুঝতে সক্ষম হয়েছে এবং এটা জানে তারা, যে এই সরকারকে দিয়ে আমরা চুক্তি করে নিয়েছি, কিন্তু এর রাজনৈতিকভাবে এর অবস্থানকে দৃঢ় করতে হলে, রাজনৈতিকভাবে এই জায়গাটিকে আমাকে নিতে গেলে, রাজনৈতিক যে সরকার আসবে সে ছাড়া এটা করতে পারবে না। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা তিনি নিজে সবকিছু করে দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রকে, এবং সবকিছু করে দিয়ে এখন তিনি নিজেই আটকে গেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র এটা বুঝতে পেরেছে, এবং বুঝতে পেরেছে বলেই চার্জ দ্য অ্যাফেয়ার্স, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের দূতাবাসের দায়িত্ব পালন করছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের, তিনি সুন্দরভাবে ছকগুলো এঁকে দিয়েছে। সেই ছকগুলোর মধ্যে একটি কি হলো, যখন দেখছেন ওনারা বুঝতে পেরেছেন এটা থাকবেন না, তিনি স্বয়ং নিজে যোগাযোগ করলেন কোথায়, লন্ডনে তারেক রহমানের সাথে। তার আগে লন্ডন বৈঠক করলেন আমাদের উপদেষ্টা তারেক রহমানের সাথে। অর্থাৎ বিএনপি একটি বৃহৎ দল এবং এরাই ক্ষমতায় আসবে, অতএব এদেরকে আমাদের জায়গাতে নিতে হবে। অতএব যত অবৈধ কাজ এই অন্তর্বর্তী সরকারের সময় হয়েছে তার বৈধতা যেন সংসদে গিয়ে দেয়। এই বৈধ আর অবৈধতা খুঁজতে যে মার্কিন যুক্তরাষ্ট্র ওই জায়গাটিতে দাঁড়িয়ে গেছে বলে মনে হচ্ছে, পরিষ্কার, এটা স্বচ্ছ। এখন এগুলা বোঝার জন্য খুব একটা বইয়ের পাতা পড়া লাগে না। সংবাদগুলো দেখলে, সংবাদের অবস্থানগুলো দেখলেই আমরা বুঝতে পারি কোন জায়গাটায় কি হচ্ছে এবং কে কি চাচ্ছে। এখন এর মধ্যেই শুধু মার্কিন যুক্তরাষ্ট্র একা খেলছে তা তো নয়। আমরা ভূ রাজনীতির দিক থেকে যদি একটু হিসাব করে তাকিয়ে দেখি, আমাদের রাজনীতির মধ্যে আমাদের দেশটির চারিপাশে ঘিরে আছে ভারত। একদিকে মায়ানমার, চীন বেশ দূরেই আছে। চীন রাজনৈতিক, ভূ রাজনৈতিক ইয়েতে বাংলাদেশকে ছাড় দেবে? চীন মেনে নেবে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে এত কিছু করবে? চীন কিন্তু মানছে না, কিন্তু চীন সেটা বলছেও না। পরিস্থিতি তারাও অবজার্ভ করতেছে। ভূ রাজনীতির খেলায় ভারতও চুপ করে থাকবে না, থাকার কথাও নয়। দক্ষিণ এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র যে প্রভাবটি ফেলতে চায় তা কারো না কারোর উপরে ভর করেই করতে হবে। সেখানে ভারত পাকিস্তানকে যুদ্ধ লাগিয়ে দিল বা যুদ্ধ শুরু হলো, থেমেও গেল। আবার এই পাকিস্তানের
ফিল্ড মার্শাল স্বঘোষিত তিনি মার্কিন যুক্তরাষ্ট্র সফর করলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে বসে ভোজ করলেন, যা মার্কিন ইতিহাসে এরকমটা নেই। সেটা হলো, এর কারণটা কি ছিল এটা একটু নাড়াচাড়া করলেই বোঝা যায়। তারপরে তিনি আবার পাকিস্তান থেকেই বললেন, কি বললেন, যে তিনি পাকিস্তান ভারত আক্রমণ করবে এবার পূর্ব সেক্টর থেকে। এ কথা আমরা সবাই শুনছি। তো পূর্ব সেক্টরটা কোথায়? সে বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশের ভীষণ রকমের একটা সখ্যতা পাকিস্তানের সাথে শুরু হয়েছে। আমাদের সামরিক বাহিনীর প্রতিনিধি দল পাকিস্তানে গিয়েছেন 7 দিনের সফরে। তার আগে গিয়েছিলেন। আমরা আসলেই তো একটু দুঃসময় পার করছি। আমরা বুঝতে পারছি না আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের দেশ বাংলাদেশ, পাকিস্তান থেকে আমরা নিজেদেরকে লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে, রক্তের বিনিময়ে এই স্বাধীনতা নিয়েছি বাংলাদেশ। পূর্ব পাকিস্তান আজকে বাংলাদেশ। সেই পূর্ব পাকিস্তানের সাথেই আমাদের দৃঢ়তা বাড়ছে। এই যে বিষয়টি, এখানে একটু আমি আপনি সকলেই যেমন বুঝতে পারছি, সাধারণ রিকশাওয়ালা থেকে আরম্ভ করে কৃষিজীবী মানুষ সব পরিষ্কার বুঝতে পারছে যে আমরা আমরাই বোধহয় যুদ্ধ করতে যাব। তাহলে আমাদের যুদ্ধ করতে যাব, আমাদের দেশের সার্বভৌমত্ব, আমাদের যুদ্ধের প্রয়োজনটা কি? আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ভারত বিরোধী দিয়েই প্রথম যাত্রাটা শুরু করেছে। আমাদের রাজনীতিবিদরাও ভারত বিরোধী দিয়েই কথা বলছেন। রাজনীতি, ভূ রাজনীতি এবং পরিস্থিতি, বিশ্ব বৈশ্বিক পরিস্থিতি চিন্তা করেই তো আমরা কেউ কোনো কাজ করছি না। আমাদের রাজনীতিবিদরা একটিও সেই পথে হাঁটছেন না। কেন হাঁটছেন না, কি কারণে হাঁটছেন না, সেটা তারা খুব ভালো মতো করেই জানে। মার্কিন যুক্তরাষ্ট্র যার বন্ধু হয় তার কোনো শত্রু লাগে না, এ প্রভাব সকলেরই জানে। বেশ ভালো কথা। এই সকল পরিস্থিতির মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন পরিষ্কার বুঝতে পারছে রাজনৈতিক অবস্থান যদি ভারত বাংলাদেশের মধ্যে, আমরা একটা চেয়েছিলাম যে বাংলাদেশের ভিতরে একটু গৃহযুদ্ধ টুদ্ধ একটা কিছু হয়ে যাক, এরকম পরিস্থিতি ওকে, দেশের জনগণ কিন্তু সেটা উপলব্ধি করতে পারছে। গৃহযুদ্ধ করতে পারেনি, ব্যর্থতা হয়েছে। এখন আরেকটি বড় যুদ্ধ করানো যায় কিনা মার্কিন যুক্তরাষ্ট্র সহ আমরা নিজেরাই খুব চিন্তিত হয়ে আছি। চীনে আমাদের সেনাবাহিনী প্রধান যাবেন সফরে, আর পাকিস্তানে অলরেডি একটি দল চলে গেছে। কোন খেলায় মত্ত হচ্ছে আমরা, আমরা নিজেরাও জানি না। এই সকল পরিস্থিতির মধ্যে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র উপলব্ধি করতে পেরেছে যে এই দেশের জনগণ মূল জায়গাটিতে কোনোদিনই পৌঁছতে দেবে না আমাদেরকে, যদি রাজনৈতিকভাবে আমরা পৌঁছতে না পারি। যার জন্য বিএনপির উপরে তারা ভর করেছে এবং বিএনপিকে দিয়ে এই কাজটি সম্পন্ন করতেছে এবং নির্বাচন করতে চায়। এই নির্বাচন না করলে কি হবে? সবটাই অবৈধ, সবটাই অবৈধ। এই সরকার যা করেছে, যা করবে, তার প্রত্যেকটা অংশই হচ্ছে অবৈধ। কারণ তিনি নিজে বৈধ সরকার নন। সংবিধান যখন আছে, সেই সংবিধানের অধীনে তিনি যখন শপথ নিয়েছেন এবং সেই সংবিধানের ধারাতেই তাকে চলতে হবে, কিন্তু তিনি তা করেননি। অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে কোন সরকার নাই, সুপ্রিম কোর্টের একটি আদেশের বলে, এই রেফারেন্সের বলে তিনি
এইখানে উপদেষ্টা হয়েছেন। এখন তিনি নিজেই খুঁজছেন কিভাবে এইগুলা আইনি বৈধতা আনা যায়। ইন্ডিনিমিনিটি দিয়েছেন একটি গণ অভ্যুত্থানের পরে। তারপরেও তিনি ইন্ডিমিনিটি দিয়েই এগুলা কিন্তু কিছু করানো যায় কিনা বিএনপিকে দিয়ে সেই সব নিয়ে চিন্তা করছেন। অনেক বাঘা বাঘা আইনজীবী আমাদের দেশের, তাদের কাছেও তিনি খোঁজ করছেন যে এটার কোনো পথ আছে কিনা, কিন্তু পাচ্ছেন। দেবপ্রিয় ভট্টাচার্য তিনি কিন্তু বলেছিলেন এক্সিটের পথ কিন্তু রাখেন, এক্সিটের পথ খুঁজতে হবে। এক্সিটের পথ খুঁজতেছে, কিন্তু পথ খুঁজে পাওয়া যাচ্ছে না। একজনই সেফ কাস্টডিতে যেতে পারবেন, সেফে চলে যেতে পারবেন। কাস্টডি বলতে আমি রাষ্ট্রের কথা বলছি। হয়তো একজনকে মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক জায়গাতে নিয়ে চলে যাবেন, তাকে সেফ করবেন। তাদের পারপাস সার্ভ করার জন্য তাকে একটা পুরস্কার তো দিতেই হবে, দেবেন। কিন্তু বাকিদের পরিণতিটা কি হবে? আজকের পরিস্থিতি আমরা যে পর্যায়ে আছি, আগামী কালকের পরিস্থিতি রাজনীতিতে সেটা নাও থাকতে পারে, এবং না থাকার সম্ভাবনাই বেশি। নির্বাচনের আরেকটি বিষয় নিয়েও কিন্তু মানুষের মাঝে অনেক চিন্তা চেতনা এসছে, এবং যারা বোদ্ধা রাজনীতিবিদ এবং বিশেষজ্ঞ তাদের মাথাতেও এটি এসছে। সেটি কোনটি? বিএনপি শেখ হাসিনার পতনের পর সেই অবস্থানে দাঁড়িয়েছিল, অর্থাৎ যদি নির্বাচন সুষ্ঠুভাবে হয়ে যেত, একছত্রভাবে বিএনপি ক্ষমতায় আসতে পারত। কিন্তু এখন এই এক বছরে বিএনপি তারা নিজেদেরকে যে অবস্থানে জনগণের কাছে পৌঁছে দিয়েছেন, সেই অবস্থানটা খুব করুণ। এখন সেটা নিচের দিকে নেমে যাচ্ছে। কোথায় যাব? আমরা কার উপরে, আমাদের মতো সাধারণ নাগরিকরা কার উপরে ভরসা করব? কোন রাজনীতিবিদদের উপরে ভরসা করব? আমরা ভরসা করেছিলাম সামরিক বাহিনীর উপরে, আমরা ভরসা করেছিলাম এদেশের বিখ্যাত মানুষগুলোর উপরে, কিন্তু তারা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন? দেশ ও মাটি এবং দেশের জনগণকে কোন জায়গায় পৌঁছে দেবেন, এর ঠিকানা খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে গেছে। তিনি যেমন তিনি তার পথটি পাবেন না, পাচ্ছেন না। আগামীতে আমাদের এটি এখন দেখার বিষয়, আমরা কোন জায়গায় যাব। আমরা কি পাকিস্তানের হয়ে ভারতের সাথে যুদ্ধে যাব, নাকি আমরা আমাদের দেশকে রক্ষা করব আমাদের এই রাজনীতি দিয়ে? আমাদের রাজনীতিবিদরা কি বুঝছেন, কি বলছেন এবং কি ভাবছেন? বড় বড় রাজনীতিবিদ যারা রয়েছেন এখন জীবিত, তারা কি ভাবছে? এই ভাবনাটা জনগণকে কি দিচ্ছেন? জনগণকে নিয়েই তো আপনি রাজনীতি করবেন। এই জনগণকে বাঁচাবেন, না যুদ্ধের সাথে জড়িয়ে দেবেন? কোন পথে নেবেন আমাদেরকে? আমরা তো বুঝতে পারছি না। আপনারা তো আমাদের কোনো দিশা দিতে পারছেন না। আপনারা সমর্থন দিয়েছেন, আপনারা এগিয়ে যাচ্ছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে রক্ষা করার জন্য আপনারা সমস্ত কিছু ব্যবস্থা করছেন, করেন, অসুবিধা নাই, এটাই তো করবেন। কিন্তু এদেশের জনগণকে কোন জায়গায় দিলেন, কোন জায়গায় নিচ্ছেন? সুস্থ রাখবেন না সুস্থ রাখবেন না? অসুস্থ করবেন না যুদ্ধ করবেন? অসুস্থ করবেন তো যুদ্ধ করি, হয় গৃহে না হয় বাইরে। কোন খেলায় আমরা মানবো জানি না। আপনারা যেমন বের হওয়ার পথ পাচ্ছেন না, আপনারা যেমন নিজেরা জালে আটকে গিয়েছেন,
এই অন্তর্বর্তীকালীন সরকার, তেমন এদেশের জনগণকেও একটি জালের মধ্যে আটকে ফেলেছে। এই বের হওয়ার পথটি আমাদের রাজনীতিবিদদেরকেই বের করতে হবে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। এ বলে আজকের এই আলোচনা আমার নিজস্ব মতামত, আমার নিজস্ব চিন্তা চেতনার ধারা থেকে রাজনীতিবিদদের কাছে প্রশ্ন রেখে গেলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে শেষ করছি আজকের সময়ের কথা।